হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের দেবার্ক স্যার। বিএসসিই একাডেমির পক্ষ থেকে আমরা কিছু ডেমনস্ট্রেশন ক্লাস তোমাদেরকে প্রোভাইড করছি। স্পেসিফিক্যালি এই ডেমনস্ট্রেশন ক্লাসগুলো দেখলে তোমাদের যেটা আইডিয়া হবে সেটা হলো আমাদেরকে যখন ডেমনস্ট্রেশন দিতে দেওয়া হবে তখন আমরা কিভাবে বোর্ডটাকে প্রপারলি ইউজ করে ডেমনস্ট্রেশন দিতে পারবো এবং কনফিডেন্টলি আমাদের কথাগুলো বলতে পারবো। আজকে যে টপিকটার ওপর আমি তোমাদেরকে ডেমনস্ট্রেশন দেবো সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। সেটা হলো প্রেসিডেন্ট। কারণ কিছু কিছু টপিক আমি তোমাদেরকে বেছে দেবো যে টপিকগুলোর ওপর তোমরা ডেমনস্ট্রেশন দিলে সেটা বেটার হবে। যদিও আলটিমেট ডিপেন্ড করছে তোমাদের বোর্ডের ওপর যে তারা কিসের ওপর ডেমনস্ট্রেশন তোমাদেরকে দিতে বলবেন, তবে এটা এক্সপেক্টেড যে ওনারা তোমাদেরকে কিছু টপিকের মধ্যে তোমাদেরকেই চয়েস করতে বলবেন যে টপিকের ওপর তোমরা কনফিডেন্ট সেগুলোর ওপর ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য। একটা টপিকের ওপর ডেমনস্ট্রেশনটা দেখলে এটা একটা ভিডিও হিসেবে তোমরা দেখতে পারো এবং একটা বলা যেতে পারে একটা এমন ডেমনস্ট্রেশন যেটা তোমরা কি ইউজও করতে পারো। ঠিক আছে, তো স্যাম্পল ডেমনস্ট্রেশন হিসেবে তোমরা এটাকে দেখতে পারো। প্রেসিডেন্টের উপরে আলোচনা করার আগে তোমাদেরকে এখানে কিন্তু একটা ডেট দিয়ে দিতে হবে। আজকের যে ডেটটা আছে আমি এত কিছু মেনশন করলাম না, তোমরা এখানে ডেটটা দিয়ে দেবে এবং ডেফিনেটলি তার আগে সাবজেক্ট তোমাদেরকে দিতে হবে। আমাদের সাবজেক্ট হলো পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স তোমরা লিখে নেবে এবং তার সাথে আমাদের যে ইউনিট, অর্থাৎ আজকে যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেই ইউনিট নিয়ে আমরা ডিসকাস করব। আমি মেন আলোচনায় চলে আসি। মেন যে জায়গাটা সেটা হলো ভারতবর্ষের প্রেসিডেন্ট। এই যে প্রেসিডেন্টকে আমরা অ্যাকচুয়ালি কি বলে থাকি? প্রেসিডেন্টকে আমরা বলে থাকি তিনি হলেন আমাদের দেশের হেড অফ দ্য স্টেট, অর্থাৎ আমাদের রাষ্ট্রের প্রধান। যখন আমরা ডেমো দেব আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারি, কিন্তু যখন আমরা বলবো তখন কিন্তু দুটোই মানে বাংলা এবং ইংরেজি দুটোই তোমরা বলবে, যাতে ইন্টারভিউয়ার তিনি বুঝতে পারেন যে দুটো ভাষার ওপরেই তোমার দখল রয়েছে, যেটাই তুমি কমফোর্টেবল সেটাই তুমি লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। হেড অফ দ্য স্টেট তাদেরকে আমরা কনস্টিটিউশনাল হেডও বলে থাকি, কনস্টিটিউশনাল হেড বা সাংবিধানিক প্রধানও বলে থাকি। এবং আমাদের যিনি কনস্টিটিউশনাল হেড তিনি হলেন আমাদের দেশের প্রেসিডেন্ট। আমরা মাথায় রাখবো আমাদের দুজন হেড আছেন, একজন হলেন হেড অফ দ্য স্টেট যিনি ভারতবর্ষের প্রেসিডেন্ট এবং একজন হলেন হেড অফ দ্য গভর্নমেন্ট যিনি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার। এবার প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে বেসিক যে ডিফারেন্স সেটা হলো প্রেসিডেন্ট আমাদের দেশের আমরা বলতে পারি নাম সর্বস্ব প্রধান, অর্থাৎ তিনি হলেন পেন অ্যান্ড পেপার হেড। ঠিক আছে, তিনি হলেন নমিনাল হেড এবং বেসিক্যালি দেশটাকে মেন যে চালনা করে, মেন যে পলিসি মেকার সে হলো আমাদের প্রধানমন্ত্রী এবং তার যে কাউন্সিল অফ মিনিস্টার। অর্থাৎ প্রধানমন্ত্রীর এড এবং অ্যাডভাইস অনুযায়ী ভারতবর্ষে প্রেসিডেন্ট কাজ করে। সংবিধানের আর্টিকেল 74 ক্লজ 1-এ পরিষ্কার বলা আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যে অ্যাডভাইস দেবেন সেই অনুযায়ী ভারতবর্ষের প্রেসিডেন্ট কাজ করবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি হলেন কিন্তু আমাদের নমিনাল হেড, তিনি হলেন আমাদের নাম সর্বস্ব প্রধান নমিনাল হেড, যেটাকে আমরা ল্যাটিনে বলে থাকি ডিজিওর হেড, ডিজিওর হেড। এবং প্রধানমন্ত্রী যিনি তিনি অবভিয়াসলি ডি ফ্যাক্টো হেড, কারণ তিনি হলেন আমাদের দেশের রিয়েল পলিসি মেকার, ডি ফ্যাক্টো হেড। এইটুকুনি বেসিক আলোচনা করার পর আমাদেরকে জানতে হবে যে ভারতবর্ষের প্রেসিডেন্ট হতে গেলে একদম বেসিক কোয়ালিফিকেশন থাকা কি দরকার। ঠিক আছে, ভারতবর্ষের প্রেসিডেন্ট হতে গেলে যেটা প্রথম আমাদের থাকা দরকার সেটা হলো প্রেসিডেন্ট এলিজিবিলিটি বা প্রেসিডেন্ট হতে গেলে কোয়ালিফিকেশন কি লাগবে সেটা আমাদেরকে একটুখানি জেনে নিতে হবে। প্রথমত প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন নিয়ে যখন আমরা আলোচনা করছি, প্রেসিডেন্টের কোয়ালিফিকেশনের কথা কোথায় বলা আছে সেটা একটু আমরা দেখে নেব। আমাদের সংবিধানের 58 নম্বর ধারায় প্রেসিডেন্টের কোয়ালিফিকেশনের কথা বলা আছে এবং প্রেসিডেন্টের কোয়ালিফিকেশনে প্রথম যেটা বলা আছে তাকে ভারতের নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। প্রেসিডেন্টকে ভারতের নাগরিক হতে হবে। এবং 2 নম্বর যেটা বলা আছে 35 বছর বয়স অন্তত হতে হবে। এবং 3 নম্বর যেটা বলা আছে তিনি ভারতবর্ষের একজন ভোটার হবেন, অর্থাৎ ভারতবর্ষের কোনো একটা লোকসভার তিনি একজন ভোটার হবেন। এবং 4 নম্বর পয়েন্টে যেটা বলা আছে যে লোকসভার সদস্য হতে গেলে যে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতা কিন্তু প্রেসিডেন্টের থাকতে হবে। স্পেসিফিক্যালি এগুলো হলো প্রেসিডেন্ট হওয়ার কোয়ালিফিকেশন। এখন ভারতবর্ষের যিনি প্রেসিডেন্ট তিনি কি মনোনীত নাকি তিনি নির্বাচিত, সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা মাথায় রাখবো আমাদের দেশের
যে পার্লামেন্টারি স্ট্রাকচার, আমাদের দেশের যে পার্লামেন্টারি স্ট্রাকচার, সেই পার্লামেন্টারি স্ট্রাকচার যেমন আমরা ব্রিটেন থেকে নিয়েছি, এই পার্লামেন্টারি স্ট্রাকচার যেমন আমরা ব্রিটেন থেকে নিয়েছি এবং পার্লামেন্টারি স্ট্রাকচার অনুযায়ী আমাদের একজন হেড অফ দ্য স্টেট আছেন বা রাষ্ট্রের প্রধান আছেন এবং একজন হেড অফ দ্য গভর্নমেন্ট বা সরকারের প্রধান আছেন। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের দেশ কিন্তু রিপাবলিক, আমাদের দেশ হলো প্রজাতন্ত্র। দেখো আমি ইংরেজিতে লিখছি কিন্তু মুখে আমি বাংলাটাও বলছি। এবং রিপাবলিক কথাটার মানে হলো হেড অফ দ্য স্টেট যিনি আছেন, অর্থাৎ রাষ্ট্রের প্রধান যিনি আছেন, সাংবিধানিক প্রধান যিনি আছেন, তাকে কিন্তু নির্বাচিত বা ইলেক্টেড হতে হবে। তাই জন্য আমাদের দেশের ভারতবর্ষের যিনি প্রেসিডেন্ট, তিনি কিন্তু নির্বাচিত হন, তিনি কিন্তু ইলেক্টেড হন। ঠিক আছে, যখন আমাদের গণপরিষদে এটা নিয়ে আলোচনা করা শুরু হলো যে প্রেসিডেন্টকে আমরা কিভাবে নির্বাচিত করব, কারণ সরাসরি যদি মানুষ প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করেন সেটাই এক্সপেক্টেড ছিল, কিন্তু এটাও ঠিক একটু আগেই আমরা যেটা পড়লাম সেটা হলো আমাদের দেশের যিনি প্রেসিডেন্ট, তোমরা সবাই দেখো, তিনি হলেন নমিনাল হেড, তিনি হলেন ডিজিওর হেড, অর্থাৎ খাতায় কলমে হেড। প্রেসিডেন্টের নামেই দেশটা চলে, কিন্তু প্রেসিডেন্টের নামে দেশটা চললেও আসলে যিনি দেশটাকে চালান পেছন থেকে তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী। তাহলে পলিসি মেকার কিন্তু দেশের প্রধানমন্ত্রী, পলিসি মেকার কিন্তু প্রেসিডেন্ট নন। তাহলে প্রেসিডেন্ট যদি পলিসি মেকার না হন, তাহলে সেই ক্ষেত্রে প্রেসিডেন্টের নির্বাচনটা যদি আমরা মানুষের দ্বারা করি, তাহলে সেখানে দুটো জিনিসের অপচয়, এক হলো সময়ের অপচয় এবং দুই হলো অর্থের অপচয়। সেই জন্য গণপরিষদের সিদ্ধান্ত নেওয়া হলো যে প্রেসিডেন্টকে তো নির্বাচিত করতেই হবে, কারণ ভারতবর্ষ একটা প্রজাতন্ত্র বা রিপাবলিক, কিন্তু প্রেসিডেন্টের নির্বাচন যখন হবে সেখানে ডিরেক্ট ইলেকশন হবে না, অর্থাৎ ইনডিরেক্টলি ইলেক্টেড হবে। ভারতবর্ষের মানুষদের দ্বারাই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, কিন্তু ইনডিরেক্টলি ইলেক্টেড হবেন। তাহলে সেই ক্ষেত্রে ভারতবর্ষের প্রেসিডেন্ট, ধরো এই হলো ভারতের মানুষজন, এবার আমরা কাদেরকে ডিরেক্ট নির্বাচিত করি? যারা এমপি, লোকসভার যারা মেম্বার অফ পার্লামেন্ট, তাদেরকে আমরা ডিরেক্ট নির্বাচিত করি। এছাড়া আমাদের বিধানসভার যে সমস্ত এমএলএরা রয়েছেন তাদেরকেও আমরা ডিরেক্ট নির্বাচিত করি। বিধানসভা যে সমস্ত এমএলএদেরকে আমরা নির্বাচিত করি, তারাই আবার রাজ্যসভার যে সমস্ত এমপি, অর্থাৎ রাজ্যসভার যে সমস্ত ইলেক্টেড এমপি, কারণ রাজ্যসভাতে আমরা জানি 12 জন এমপি থাকেন যারা কিন্তু নমিনেটেড হন, তাদের সাথে মানুষের কোনো সম্পর্ক নেই। কিন্তু রাজ্যসভার যারা ইলেক্টেড এমপি তাদের সাথে মানুষের সম্পর্ক আছে, কারণ আমরা যে সমস্ত বিধায়কদেরকে ভোট দিই তারা এমপিদের, রাজ্যসভার এমপিদেরকে ভোট দিয়ে কিন্তু পার্লামেন্টে পাঠান। তাহলে এদের সাথে সবাইয়ের খেয়াল করে দেখো, মানুষের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তাই এদেরকে নিয়ে আমরা তৈরি করলাম একটা ইলেকটোরাল কলেজ, একটা ইলেকটোরাল কলেজ বা নির্বাচক মণ্ডলী আমরা তৈরি করলাম, যে ইলেকটোরাল কলেজে তারাই থাকবেন যাদের সাথে কিন্তু ভারতবর্ষের মানুষের সম্পর্ক আছে এবং তারা প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করবেন। তাহলে প্রেসিডেন্টের কোয়ালিফিকেশনের কথা যেমন সংবিধানের 58 নম্বর ধারায় বলা আছে, তেমন প্রেসিডেন্টের ভোটের কথা, প্রেসিডেন্ট যেহেতু নির্বাচিত, কারণ ভারত একটা রিপাবলিক, তাই প্রেসিডেন্টের ভোটের কথা সেটা সংবিধানের আর্টিকেল 54 বা 54, এটা 54 নম্বর ধারায় সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে। অর্থাৎ বেসিক একটা আইডিয়া আমরা প্রেসিডেন্ট সম্বন্ধে নিলাম, ভারতবর্ষের প্রেসিডেন্ট কে এবং ভারতবর্ষের প্রেসিডেন্ট হতে গেলে যোগ্যতা কি লাগে, এবং তার সাথে অবশ্যই প্রেসিডেন্ট হতে গেলে প্রেসিডেন্টকে যে নির্বাচিত হতে হয় সেই ইলেকটোরাল কলেজে কারা থাকবেন তাদের কথা বলা আছে। লোকসভার সমস্ত সদস্যরা থাকবেন, কারণ লোকসভাতে বর্তমানে আর কোনো মনোনীত সদস্য নেই। 2020 সাল অবধি লোকসভায় কিন্তু 2 জন মনোনীত সদস্য অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, কিন্তু 104তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে আমরা 2 জন মনোনীত সদস্যের যে মনোনয়ন সেটাকে বন্ধ করে দিয়েছি। মানে লোকসভাতে বর্তমানে যে 543 জন এমপি আছেন তারা সবাই নির্বাচিত, রাজ্যসভাতে 233 জন এমপি তারা নির্বাচিত, তারা অংশগ্রহণ করবেন, 12 জন এমপি তারা কিন্তু অংশগ্রহণ করবেন না। এবং তার সাথে আমাদের যারা বিধায়ক তারাও কিন্তু প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করবেন, এবং প্রেসিডেন্টের ভোটের কথা সংবিধানে 54 নম্বর ধারায় বলা আছে। ঠিক আছে, এই বেসিক আলোচনা করার পর তারপর আমরা একটু দেখে নেব এই যে প্রেসিডেন্ট যিনি, এই প্রেসিডেন্ট তিনি কতদিন তার পদে থাকবেন, বা প্রেসিডেন্টের ভারতে যে একটা প্রেসিডেন্ট থাকবে সেটার কথা সংবিধানের কোন ধারায় বলা আছে, এটা হলো 52 নম্বর ধারা বা আর্টিকেল 52-তে বলা আছে ভারতে একজন প্রেসিডেন্ট থাকবে, এটার কথা বলা আছে। তার সাথে আমরা যেটা দেখব
সেটা হলো আর্টিকেল 55। ভারতবর্ষের প্রেসিডেন্ট হতে গেলে যে পদ্ধতিতে প্রেসিডেন্টের ভোট হয়, নর্মালি আমরা যখন ভোট দিই তখন আমরা কোনো প্রেফারেন্স সেট করতে পারি না, যে কোনো একজনকে আমাদেরকে ভোট দিতে হয়। কিন্তু প্রেসিডেন্টের ভোট যখন হয় সেখানে কিন্তু প্রেফারেন্সিয়াল ভোট হয় এবং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা মাথায় রেখে ভোটিং হয়। সেই পদ্ধতিটা আর্টিকেল 55-এ বলা আছে। তার সাথে আমাদেরকে আর একটা ধারা দেখতে হবে, সেটা হলো আর্টিকেল 60। আর্টিকেল 60 সেখানে প্রেসিডেন্টের ওথ এবং অ্যাফার্মেশন এর কথা বলা আছে। ওথ অথবা অ্যাফার্মেশন অনেকে গুলিয়ে ফেলে এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কি। আশা করি তোমরা অনেকেই জানো। ওথ হলো যদি ভগবানের নামে কেউ শপথ পড়ে সেটাকে আমরা বলি ওথ, অন দ্য নেম অফ দ্য গড। আর অ্যাফার্মেশন মানে হলো, যদি অনেকেই আছেন যারা নাস্তিক, যারা হয়তো ভগবানে বিশ্বাস করেন না, ঈশ্বর বা কোনো দেবতায় বিশ্বাস করেন না, তারা অ্যাফার্মেশন করতে পারেন। আই সলেমনি অ্যাফার্ম বলে লেখা থাকে, সেটাও তোমরা দেখতে পারো। এই প্রেসিডেন্টকে ওথ কে পড়াবেন? প্রেসিডেন্টকে ওথ পড়াবেন আমাদের ভারতবর্ষের যিনি প্রধান বিচারপতি, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কিন্তু কোনো কারণে যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপস্থিত না থাকেন, সেক্ষেত্রে সিনিয়র জাজ প্রেসিডেন্টকে ওথ পড়াতে পারেন। ঠিক আছে, মোটামুটি এইটুকুনি বেসিক আলোচনা। ডিপেন্ড করছে তোমাদেরকে কতক্ষণ অ্যালোকেট করা হচ্ছে তার ওপর। তোমরা যখন এই ডেমনস্ট্রেশন ভিডিও দিতে যাবে বা ডেমনস্ট্রেশন যখন দেবে, তখন তোমরা জিজ্ঞেস করে নেবে বিনয়ের সাথে যে ম্যাম বা স্যার আমাদেরকে কতক্ষণ আপনারা অ্যালোকেট করছেন। আমি তোমাদেরকে একটু বড় করেই বলে দিচ্ছি, যাতে এই ভিডিওটা তোমরা বারবার রিভাইজ করতে পারো এবং যাতে এটা তোমরা ডেমনস্ট্রেশন দিতে পারো। ঠিক আছে, আমার মনে হয় না তোমাদেরকে 10 থেকে 15 মিনিটের বেশি অ্যালোকেট করা হবে, কিন্তু আমি ইচ্ছে করেই একটু বড় করে বলছি যাতে তোমাদের সুবিধে হয় এবং পুরো ব্যাপারটাই তোমাদের একবার রিভাইজ হয়ে যায়। তাহলে এই অবধি তোমরা বুঝতে পারলে আর্টিকেল 60। তারপরের যে আর্টিকেলটা সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, আর্টিকেল 61। আর্টিকেল 61-এ রিমুভাল অফ প্রেসিডেন্ট। রিমুভাল অফ প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্টের যে রিমুভ করার কথা, প্রেসিডেন্টের রিমুভ করার প্রসেস বলা আছে। তার সাথে আর একটা জিনিস তোমরা জেনে নেবে, প্রেসিডেন্টের রিমুভালের যে প্রসেস তার একটা নামও আমাদের সংবিধানে দেয়া আছে, সেটাকে আমরা বলি ইমপিচমেন্ট প্রসেস। ইমপিচমেন্ট প্রসেস এর কথা আর্টিকেল 61-এ বলা আছে। যদি আমাকে বলতে বলে ইমপিচমেন্ট প্রসিডিওরটা কি, কি পদ্ধতিতে ভারতবর্ষের প্রেসিডেন্টকে রিমুভ করা হয়, সেটার আগে জানতে হবে যে প্রেসিডেন্টকে আমরা রিমুভ করব কেন, প্রেসিডেন্টকে রিমুভ করার কারণ কি। যদি ভারতবর্ষের প্রেসিডেন্ট এমন কোনো কাজ করেন যেটা সংবিধান সম্মত নয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের প্রেসিডেন্টকে রিমুভ করতে পারে ভারতের পার্লামেন্ট। ঠিক আছে, কিন্তু সংবিধান সম্মত নয় এই কথাটার মানে কি? ধরো আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম সংবিধানের 74 ক্লজ 1 ধারায় বলা আছে যে প্রধানমন্ত্রীর অ্যাডভাইস অনুযায়ী ভারতের প্রেসিডেন্টকে কাজ করতে হবে, কারণ প্রেসিডেন্ট ডিজিওর হেড, পেন অ্যান্ড পেপার হেড, নমিনাল হেড এবং রিয়েল হেড হলো প্রাইম মিনিস্টার। কিন্তু কোনো কারণে হয়তো প্রধানমন্ত্রীর কথা প্রেসিডেন্ট শুনলেন না, তাহলে সেক্ষেত্রে সেটা সংবিধান বহির্ভূত কাজ হবে এবং সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট প্রেসিডেন্টকে ইমপিচ করার জন্য রেজলিউশন আনতে পারে। ঠিক আছে, তাহলে প্রেসিডেন্টকে ইমপিচ করার কারণ তোমরা জেনে গেলে। এবার আমরা ইমপিচমেন্ট প্রসেসটাতে ঢুকে যাব। প্রেসিডেন্টের ইমপিচমেন্ট প্রসেসের ক্ষেত্রে একটা রেজলিউশন পার্লামেন্টে নিয়ে আসা হবে, যে রেজলিউশনে বলা আছে যে কি কারণে প্রেসিডেন্টকে ইমপিচ করছে পার্লামেন্ট, বা ইমপিচমেন্ট রেজলিউশনটা কেন আনা হয়েছে সেটা বলা থাকবে। এই রেজলিউশন কিন্তু আমরা পার্লামেন্টের যে কোনো হাউসে আনতে পারি, লোকসভাতেও আনতে পারি, রাজ্যসভাতেও আনতে পারি। তাই জন্য আমরা এটাকে ফার্স্ট হাউস সেকেন্ড হাউস করে দেখব। ধরে নাও ফার্স্ট হাউসে যখন রেজলিউশনটা আনা হলো, তখন 1 নম্বর যেটা হবে, টোটালের 1/4 সাপোর্ট নিয়ে আমরা রেজলিউশনটাকে অ্যাকসেপ্ট করব। অর্থাৎ পার্লামেন্টের সেই হাউসে যে টোটাল মেম্বার আছে, লোকসভা হলে 543/4, রাজ্যসভা হলে 245/4, সেই মেজরিটিতে যদি অতজন এমপির আমরা সিগনেচার পাই, তাহলে রেজলিউশনটা অ্যাকসেপ্ট হবে। এবং তারপর 14 দিনের একটা নোটিশ দিয়ে রেজলিউশনটা আমরা রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দেব। এই 14 দিনের নোটিশটা দেওয়ার কারণ হলো প্রেসিডেন্টকে একটা বার্তা দেয়া যে পার্লামেন্ট প্রেসিডেন্টের এগেনস্টে ইমপিচমেন্ট রেজলিউশন এনেছে, যদি প্রেসিডেন্ট চায় প্রেসিডেন্ট তার মধ্যে
রেজিগনেশন দিয়ে দিতে পারে, কারণ রেজিগনেশন বেটার দেন স্যাক করা। তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার থেকে প্রেসিডেন্ট যদি নিজে থেকেই রেজিগনেশন দিয়ে বেরিয়ে যায়, সেটা অনেক যুক্তিসঙ্গত। যাই হোক, যদি প্রেসিডেন্ট রেজিগনেশন না দেন, 14 দিন পরে নোটিশটা আবার ফার্স্ট হাউসে ফিরে আসবে এবং ফার্স্ট হাউস এটাকে পাশ করাবে টোটাল মেম্বারের 2/3 মেজরিটিতে। এই টোটালের 2/3 মেজরিটি কিন্তু ভারতবর্ষের সংবিধানে অন্য কোথাও ইউজ হয় না, তাই এটাকে একটা স্পেশাল মেজরিটি আমরা বলছি, যেটা সংবিধানে 61 নম্বর ধারায় বলা আছে। যদি ফার্স্ট হাউসে এটা পাশ করে যায়, তাহলে কিন্তু এই রেজলিউশন চলে আসবে আমাদের পার্লামেন্টের সেকেন্ড হাউসে। কিন্তু সেকেন্ড হাউস প্রথমেই এটাকে পাশ করাবে না। প্রথমত এখানে অ্যাকসেপ্টেন্স করার কোনো ব্যাপার নেই, কারণ ফার্স্ট হাউসে অলরেডি পাস অ্যাকসেপ্ট হয়ে গেছে রেজলিউশন। সেকেন্ড হাউস যেটা করবে, সেকেন্ড হাউস প্রথমে যেটা করবে, সেকেন্ড হাউস ইনভেস্টিগেশন করবে। সেকেন্ড হাউস ইনভেস্টিগেশন করবে যে ফার্স্ট হাউস যে প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট রেজলিউশনটা এনেছে সেটা কতটা যুক্তিসঙ্গত, সেটা দেখার জন্য সেকেন্ড হাউস ইনভেস্টিগেশন করবে। এবং এই ইনভেস্টিগেশনের সময় যদি প্রেসিডেন্ট চান, প্রেসিডেন্ট তিনি নিজেও উপস্থিত থাকতে পারেন বা প্রেসিডেন্ট কোনো লয়ারকেও আনতে পারেন প্রেসিডেন্টের হয়ে, বলতে পারো ডিফেন্ড করার জন্য। ঠিক আছে, সেকেন্ড হাউস ইনভেস্টিগেশন করার পর যদি দেখে ফার্স্ট হাউসের আনা যে রেজলিউশন সেটা যুক্তিসঙ্গত নয়, তাহলে সেকেন্ড হাউস কিন্তু প্রেসিডেন্টের ইমপিচমেন্ট রেজলিউশনকে ড্রপ করতে পারে। যদি সেকেন্ড হাউস মনে করে যে ফার্স্ট হাউসের আনা ইমপিচমেন্ট রেজলিউশনটা একদম যুক্তিসঙ্গত, তখন সেকেন্ড হাউস ইনভেস্টিগেশনের পরে এটাকে পাস করবে এবং পাস করতে গেলে সেকেন্ড হাউসও সেম মেজরিটি, অর্থাৎ টোটালি 2/3 মেজরিটির প্রয়োজন আছে। যদি সেকেন্ড হাউসও এটা পাস করে দেয়, দেন প্রেসিডেন্ট স্ট্যান্ড ইমপিচড, অর্থাৎ প্রেসিডেন্ট কিন্তু ইমপিচড হয়ে যাবেন যদি সেকেন্ড হাউসও এটাকে পাস করে দেয়। এইভাবে আমাদের দেশের প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট প্রসেসের মাধ্যমে রিমুভ করা যেতে পারে, যদিও ভারতবর্ষে এখনো পর্যন্ত কোনো প্রেসিডেন্টকেই রিমুভ করা হয়নি বা ইমপিচ করা হয়নি। ইমপিচ করা তো দূরের কথা, ভারতবর্ষের কোনো প্রেসিডেন্টের এগেনস্টে ইমপিচমেন্ট রেজলিউশন পর্যন্ত সংসদে নিয়ে আসা হয়নি। যেহেতু আর বেশি সময় বাকি নেই, তাই জন্য জাস্ট একটু ছোট করে তোমাদেরকে আমি বলে দেব ভারতবর্ষের প্রেসিডেন্টের কি কি কাজ আছে বা কি কি ফাংশন রয়েছে। দেখো, ভারতবর্ষের প্রেসিডেন্টের ফাংশন বললে প্রথম আমরা বলবো লেজিসলেটিভ ফাংশন বা আইন প্রণয়নকারী কি কি ফাংশন, প্রেসিডেন্টের আইন প্রণয়ন সংক্রান্ত কি কি ফাংশন রয়েছে। আমি আর লিখছি না কারণ সময় আমাদের হাতে বেশি নেই। লেজিসলেটিভ ফাংশনের মধ্যে আমরা প্রথম যেটা বলতে পারি, প্রেসিডেন্ট হলো আমাদের দেশের লেজিসলেচার বা ইউনিয়ন লেজিসলেচার বা পার্লামেন্টের একজন ইন্টিগ্রাল পার্ট। কেন? কারণ পার্লামেন্ট যখন কোনো একটা বিল নিয়ে আসে, সেই বিলকে আইনে পরিণত করতে গেলে প্রেসিডেন্টের সিগনেচার লাগে। লোকসভা রাজ্যসভায় একটা বিল পাস হওয়ার পর প্রেসিডেন্টের সিগনেচার ছাড়া কিন্তু আইনে পরিণত হয় না। তাই এটা হলো পার্লামেন্টের সবচেয়ে প্রেসিডেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট লেজিসলেটিভ ফাংশন। এছাড়া আমাদের দেশের পার্লামেন্টকে সামান করা, সেটাও প্রেসিডেন্টের কাজ। আমাদের দেশের পার্লামেন্টকে একটা সেশনকে টার্মিনেট করা, প্রোরোগ করা, সেটাও প্রেসিডেন্টের কাজ। এছাড়া যদি একটা বিল নিয়ে দুটো হাউসের মধ্যে সমস্যা সৃষ্টি হয়, একটা হাউসে বিল পাস হওয়ার পর একটা হাউসে আটকে যায়, তাহলে সেক্ষেত্রে দুটো হাউসকে নিয়ে জয়েন্ট সেশন সামান করতে পারে ভারতবর্ষের প্রেসিডেন্ট। এছাড়া প্রেসিডেন্টের আরো লেজিসলেটিভ ফাংশন আছে, যেমন যদি হাউস বন্ধ থাকে সেই সময় প্রেসিডেন্ট সংবিধানের 123 নম্বর ধারা জারি করে, 123 নম্বর ধারা অনুযায়ী অর্ডিন্যান্স জারি করে কিন্তু আইন তৈরি করতে পারে। এছাড়া রাজ্যসভাতে যে 12 জন মেম্বার আছেন, যাদেরকে প্রেসিডেন্ট নমিনেট করে, তারা জেনারেলি আর্ট, লিটারেচার, সায়েন্স এবং সোশ্যাল সার্ভিস থেকে বিলং করেন। তাহলে এগুলো হলো প্রেসিডেন্টের লেজিসলেটিভ ফাংশন। 2 নম্বর হলো প্রেসিডেন্টের এক্সিকিউটিভ ফাংশন বা প্রেসিডেন্টের কার্যনির্বাহী যে সমস্ত ফাংশন রয়েছে। আমরা আগেই বলেছি যে প্রেসিডেন্টের নামেই দেশটা চলে। সংবিধানের 53 নম্বর ধারায় প্রেসিডেন্টের এক্সিকিউটিভ ফাংশনের কথা বলা আছে। ভারতবর্ষের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করেন, প্রধানমন্ত্রীর রেকমেন্ডেশন অনুযায়ী অন্যান্য মন্ত্রীদেরকেও কিন্তু প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন, তাদেরকে ওথ পড়ান। এছাড়া আমাদের দেশের ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, আমাদের দেশের অন্যান্য যে সমস্ত ইম্পর্টেন্ট পোস্ট, যেমন ধরো আমরা বলতে পারি আমাদের ইউপিএসসির চেয়ারম্যান, ইউপিএসসির অন্যান্য মেম্বার, আমাদের রাজ্যের যারা গভর্নর আছেন, ঠিক আছে, এছাড়া আমাদের সিএজি, তাদের সবাইকেই কিন্তু অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। ভারতবর্ষের সরকারের যে লিগাল অ্যাডভাইজার, যিনি মেন লিগাল অ্যাডভাইজার অর্থাৎ অ্যাটর্নি জেনারেল, তাকেও কিন্তু অ্যাপয়েন্ট করেন ভারতবর্ষের প্রেসিডেন্ট। এই সবই কাজ প্রেসিডেন্ট করেন প্রধানমন্ত্রীর রেকমেন্ডেশন অনুযায়ী, কিন্তু প্রেসিডেন্ট করেন। এছাড়া আমরা যদি বলি
প্রেসিডেন্টের জুডিশিয়াল ফাংশন, অবশ্যই প্রেসিডেন্টের কিছু জুডিশিয়াল ফাংশন রয়েছে। যেমন আমরা জানি প্রয়োজন হয় যদি ইম্পর্টেন্ট পাবলিক ম্যাটার বা প্রি কনস্টিটিউশনাল ম্যাটারের ক্ষেত্রে ভারতবর্ষের প্রেসিডেন্ট সংবিধানের 143 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে বিভিন্ন ব্যাপারে পরামর্শ নিতে পারেন। এছাড়া সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ এদেরকে অ্যাপয়েন্টও করেন কিন্তু ভারতবর্ষের প্রেসিডেন্ট কলেজিয়াম সিস্টেমের রেকমেন্ডেশন অনুযায়ী। এইগুলো জুডিশিয়াল ফাংশন। এছাড়া আমরা বলতে পারি ভারতবর্ষের প্রেসিডেন্টের কিছু ডিফেন্স রিলেটেড ফাংশনও আছে, কারণ তিনি হলেন আমাদের ডিফেন্সের কমান্ডার ইন চিফ। এছাড়া আর্মি, নেভি এবং এয়ারফোর্সের যারা মেন তাদের কিন্তু অ্যাপয়েন্টও করে ভারতবর্ষের প্রেসিডেন্ট। এছাড়া আমরা বলতে পারি ভারতবর্ষের প্রেসিডেন্টের এমার্জেন্সি পাওয়ার রয়েছে, এমার্জেন্সি রিলেটেড পাওয়ার রয়েছে, কারণ আমাদের যে 3 ধরনের এমার্জেন্সি আছে, অর্থাৎ জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি, রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল, এবং আমাদের দেশের যে এমার্জেন্সি কখনো হয়নি অর্থাৎ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা, সবগুলোই কিন্তু প্রেসিডেন্টের দ্বারা আলটিমেট প্রোক্লেমড হয় সংবিধানের 352, 356 এবং 360 ধারা অনুযায়ী যথাক্রমে। ঠিক আছে। এছাড়া আমরা জানি ভারতবর্ষের প্রেসিডেন্টের একটা স্পেশাল পাওয়ারও রয়েছে, সেটাকে আমরা পার্ডনিং পাওয়ার বা ক্ষমা করার কথা বলি। আমাদের দেশের যে কোনো মানে কোর্টের যে কোনো একটা সেগমেন্ট থেকে, মানে সেটা হাইকোর্ট হতে পারে, সেটা লোকাল কোর্ট হতে পারে বা সুপ্রিম কোর্ট হতে পারে, যদি কোনো কেন্দ্রীয় আইনের জন্য কারোর কোনো শাস্তি হয়, সে কিন্তু প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইতে পারে বা পার্ডনিং চাইতে পারে। এবং অনেকগুলো প্রসেস রয়েছে, যেমন রেমিশন, কমিউটেশন। কমিউটেশনের মানে হলো শাস্তি কমিয়ে দেয়া, রেমিশন মানে হলো শাস্তি কমানো কিন্তু শাস্তির টাইপটা সেম থাকা। এছাড়া প্রেসিডেন্ট যেটা করতে পারে, প্রেসিডেন্ট রিপ্রাইভ করতে পারে, অর্থাৎ প্রেসিডেন্ট একটা স্টে অর্ডার দিতে পারে শাস্তির ওপরে। ঠিক আছে। প্রেসিডেন্ট রেসপাইট করতে পারে স্পেশাল কন্ডিশন যদি হয়, ধরো কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হতে পারে বা কেউ হয়তো প্রেগনেন্ট মহিলা, তাদের শাস্তি কমে দিতে পারে। এবং প্রেসিডেন্ট যেটা করতে পারে, যেটা গভর্নর করতে পারে না, প্রেসিডেন্ট কিন্তু সরাসরি পার্ডন করে একজন মানুষকে তাকে কনভিকশন মুক্ত করতে পারে এবং তাকে তার শাস্তি মুক্তিও করতে পারে। এই হলো ওভারঅল ভারতবর্ষের প্রেসিডেন্ট সম্বন্ধে 20 মিনিটের একটা শর্ট ডেমো। আশা করি এই স্যাম্পল ডেমো তোমাদের কাজে লাগবে। তোমাদের একটাই রিকোয়েস্ট, বারবার এই ধরনের ভিডিও দেখো এবং এই ধরনের যে পদ্ধতিতে আমি আমার লেকচারটা তোমাদেরকে প্রেজেন্ট করলাম সেইভাবে তোমরা বলার চেষ্টা করো, কনফিডেন্টলি বলো। এবং অবশ্যই যখন বলবে তখন সংবিধানের ধারাগুলো যদি বোর্ডে লেখা সম্ভব নাও হয়, যতটা সম্ভব মেনশন করে দেবে, যাতে এক্সামিনার বা ইন্টারভিউয়ার যিনি আছেন তার কাছে এই ব্যাপারটাই ক্ল্যারিফিকেশন থাকে যে নলেজ নিয়ে কিন্তু তুমি কোনো কম্প্রোমাইজ করছো না। আশা করি এই ভিডিও লেকচার তোমাদের ভালো লেগেছে, ডেমো লেকচার। আরও কিছু টপিকের ওপর আমি তোমাদের ভিএসই একাডেমির যে ইউটিউব চ্যানেল এবং আমাদের যে চ্যানেল আছে সেখানে এই ডেমো লেকচারগুলো প্রোভাইড করব। এগুলো ডেফিনেটলি তোমরা দেখে যেও এবং কমেন্ট সেকশানে জানিও যে আমার এই ডেমো লেকচার তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সবাইকে।